এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন পারমিতা চ্যাটার্জির লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, গড় পঞ্চকোটের সরীসৃপ। গল্প পাঠে রয়েছে আমি প্রত্যয়। আজকের গল্পের অভিনয়ে নীল, প্রদীপ্তা, অস্মিতা, মধুরা, শুভদীপ, সুমিতেন্দ্র ও প্রত্যয়। আড্ডাটা একেবারে গল্পের শেষে সুমিতেন্দ্রর সাথে। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। জায়গাটা কি সুন্দর না বাবা? কত গাছ, পুকুর, ধান ক্ষেত, কত পাখি। আমাদের এখানে তো এসব কিছুই দেখা যায় না। এখন থেকে আমি এখানেই থাকবো। আমাকে এখানে একটা স্কুলে ভর্তি করিয়ে দাও। গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে কথাগুলো বলল 8 বছরের মেয়ে অহনা। আকাশ স্টিয়ারিং থেকে বাঁ হাত সরিয়ে মেয়ের গালটা আলতো করে টিপে বলল, পাকা বুড়ি একটা। পেছনের সিটে বসে আরাধ্যা এতক্ষণ বাবা আর মেয়ের সব কথাই শুনছিল। এবার সে নিজে জানালা দিয়ে মুখ বের করে চারিদিকের পরিবেশটা একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, সত্যি বলেছে মেয়েটা আমার। যতই মডার্ন ফ্যাসিলিটি আর কনভেনিয়েন্সের কথা বলো না কেন, গ্রাম বাংলার ব্যাপারটাই আলাদা। চোখ মন সব একেবারে জুড়িয়ে যায়। এমন মেন্টাল পিস আর কোথায় পাবে বলো তো? একটা সাদা সেলেরিও ছুটে চলেছে লাল কাঁকুড়ে মাটির রাস্তা দিয়ে। ড্রাইভিং সিটে আকাশ, পাশে তার ছোট্ট মেয়ে অহনা, আর পেছনে 10 বছরের উত্তম অর্ধাংশ আরাধ্যা। ওদের গন্তব্য গড় পঞ্চকোট, বিভিন্ন পৌরাণিক ধ্বংসস্তূপে গড়ে ওঠা একটা গ্রাম। পাশেই কাশীপুর রাজবাড়ি। শীতকালে একটু ঘোরাফেরা, পরিবারের সাথে সবাই মিলে একটু আনন্দ করতেই এখানে আসা। তাদের মতোই আরও 2টো পরিবার এসে মিলবে ওদের সাথে। ওদের আমন্ত্রণেই এখানে আসা। রাতে খোলা মাঠে টেন্টে থাকার রোমাঞ্চকর অভিজ্ঞতাকে সাথে নিয়ে কাল আবার যে যার বাড়ি রওনা হবে সবাই। এই ঠিক রাস্তায় যাচ্ছ তো? পৌঁছতে তো এত সময় লাগার কথা না। ওদের একবার ফোন করলে হতো না? আরাধ্যার মুখের কথা শেষ না হতেই ওদের গাড়ির সামনে প্রায় 50 মিটার দূরত্বে আরো 2টো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেল। মনে হচ্ছে পৌঁছে গেছি। আগেও এখানে এসেছি অনেকবার, কাজেই ভুল হওয়ার কোনো চান্স নেই। 3টি গাড়ি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে তার চারপাশটা ভারী সুন্দর। মাঝে লাল রাস্তা, সেই লাল রাস্তার একপাশে বাঁশ বাগান, সেটার পরেই দামোদর নদী, অন্যদিকে সোনালি শস্যের ক্ষেত, সাথে কুয়াশায় ঢাকা সবুজ পাহাড়। জলের উপর কুয়াশা এমনভাবে চাদর বিছিয়েছে ঠিক যেন ফুটন্ত জলে বাষ্পপুঞ্জ। আকাশ গাড়ি থেকে নেমেই একটা লম্বা শ্বাস নিয়ে বলল, কলকাতার আবর্জনা আর পলিউশনে লাংসগুলো একেবারে মরচে পড়ে গেছে। ততক্ষণে বাকি 2 পরিবারের সাথে মিলেমিশে কচিকাঁচা আর মহিলাদের 2টো দল তৈরি হয়েছে। বাচ্চারা ইতিমধ্যে কার খেলনা কাকে দেবে আর কাকে দেবে না এই নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে। মহিলা মহল একে অপরের সাজগোজ আর পোশাকের আলোচনায় ব্যস্ত। আকাশ সিগারেটে একটা লম্বা টান দিয়ে অপর বন্ধু রাকেশকে জিজ্ঞাসা করল, কিরে, তোর রান্নার লোক তো এখনো এলো না দেখছি। আদেও আসবে তো, নাকি শেষে ওই নদীর জল আর গাছের পাতা চিবিয়ে বাড়ি ফিরতে হবে? আরে না না, চলে আসবে। আসলে আমিই বলেছিলাম যে একেবারে টাটকা কাটিয়ে আনতে।
তাই হয়তো একটু দেরি হচ্ছে। আরাধ্যা ফ্লাস্ক থেকে চা ঢেলে সবাইকে পরিবেশন করে দিল, আর বাচ্চাদের কেক। কিছুক্ষণের মধ্যে দূরে কুয়াশার চাদর ছিঁড়ে দুটো ভ্যানকে দেখা গেল এগিয়ে আসতে। রাকেশ বলল, ওই তো ওরা এসে গেছে মনে হয়। এই চো, আমরা জায়গাটা একটু ঠিক করে নিই চটপট। বাঁশবাগান আর নদীর মাঝখানে মাঝারি মাপের একটা সবুজ ছোট মাঠের মতো জায়গা। সেখানেই রান্না আর খাওয়া দাওয়া হবে। টিফিনের পর্ব মিটলে আশপাশটা একবার ঘুরে দেখবে সবাই মিলে। 3 নম্বর বন্ধু অরিত্র এতক্ষণে মুখ খুলল। জায়গাটা কিন্তু বেশ নির্জন, তাই না? আমরা ছাড়া তো কাউকেই আর দেখছি না। তাহলে কেমন চয়েস করেছি বলো? আমার সব ঠিক করা আছে। বিকালে এক ভদ্রলোক এখানে এসে 3টে টেন্ট লাগিয়ে দিয়ে যাবে, আর ঠান্ডায় টেন্টের ভেতরে কষা মাংস আর অন দ্য রক্স। ওহ, জমে যাবে জমে যাবে। আকাশ রান্নার ঠাকুরকে সকালের জল খাবারের ব্যাপারটা বুঝিয়ে দিয়ে বাঁশবাগানের ভিতরে বাকিদের সাথে যোগ দিল। ততক্ষণে বাচ্চাদের লুকোচুরি খেলা শুরু হয়ে গেছে জোর কদমে, আর বড়রা মিলে নিজেদের কলেজ জীবনের গল্প, চাকরির শুরুতে কাকে কতটা স্ট্রাগল করতে হয়েছে, ভবিষ্যতে কে কোথায় ফ্ল্যাট কিনবে, ছেলেমেয়েদের পড়াশোনা, এসব নানা আলোচনায় মশগুল। সকালের টিফিন কিছুক্ষণের মধ্যেই একেবারে তৈরি। লুচি, সাদা আলুর তরকারি আর নলেন গুড়ের রসগোল্লার সাথে জয়নগরের মোয়া। ওরা সবাই মিলে খাওয়া দাওয়া সেরে গাড়ি নিয়ে রওনা হলো ট্যুরিস্ট প্লেসগুলোর দিকে। যাওয়ার আগে আরাধ্যার রান্নার ঠাকুরকে বারবার মনে করিয়ে দিয়ে গেল যাতে দুপুরের কোনো রান্নায় বেশি ঝাল না হয়। প্রথমে ঠিক হয়েছিল সবাই গাড়ি নিয়ে বেরোবে, কিন্তু অরিত্রের কথায় তার নাকচ হলো। তার মতে ঘুরতে যখন এসেছি তখন পায়ে হেঁটেই গ্রাম বাংলা উপভোগ করব। শেষ পর্যন্ত তাই হলো। লাল মাটির রাস্তা ধরে ওরা এগিয়ে চলল। ততক্ষণে কুয়াশা কেটে গিয়ে ঝলমলে সোনালি রোদ উঠেছে চারিদিকে। বয়ে যাওয়া বাতাসে সর্ষের ক্ষেতটা যেন চামড়ের মতো দুলছে। কাশীপুর রাজবাড়ি থেকে শুরু করে অন্যান্য রাজাদের রাজবাড়ি, দুর্গ, মন্দির, নানা জিনিসের ধ্বংসাবশেষ ঘুরে দেখল ওরা। আকাশ ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, এ সবাই চলো, এখন ফেরা যাক। প্রায় 2টো বাজে। বেশি দেরি হলে আবার খাওয়া দাওয়া শেষ করতে করতে সন্ধে হয়ে যাবে কিন্তু। কাজেই ওরা ফেরার পথ ধরল। সেদিন দুপুরে খাওয়া শেষ করে জিনিসপত্র গোছগাছ করতে সত্যি সন্ধ্যা পেরিয়ে গেছিল। ততক্ষণে মাঠের এক পাশে 3টে টেন্ট একেবারে তৈরি। রাতে খাবারের জন্য কষা মাংস আর দুপুরের বেঁচে যাওয়া ভাত রয়ে গেছে। কিন্তু দুপুরে এত দেরিতে খাওয়া দাওয়ার পর রাতে কে কতটা খাবে সেটাই প্রশ্ন। চারিদিকে অন্ধকার নামার পরেই ঠান্ডাটা যেন জাঁকিয়ে বসেছে। আকাশের চাঁদটার এক অংশ এক ফালি মেঘে ঢাকা। রাতে বৃষ্টি হলেও হতে পারে। রান্নার ঠাকুরেরা যে যার মতো ফিরে গেছে। রাকেশ আর আকাশ মিলে ঠান্ডার হাত থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য কিছু শুকনো ডালপালা জোগাড় করে আগুন জ্বালালো। এই ন দিয়ে আগুনের চারপাশে গোল হয়ে বসলো সকলে। শুরু হলো গানের লড়াই। বড়দের গানের লড়াইয়ের সাথে সাথে এবার শুরু হলো কচি কাচাদের নাচ গান আর কবিতা। হ্যাঁ, নাও নাও, ধরো ধরো। কিন্তু অহনা কোথায়? এই মাত্র তো এখানে ছিল মেয়েটা। সেই সকালে মন্দিরের ধ্বংসস্তূপের মধ্যে থেকে একটা প্রদীপ কুড়িয়ে পাওয়ার পর থেকে ওটাকে নিয়ে মেতে রয়েছিল। গাড়িতে আসার সময় আশেপাশে দৃশ্য দেখে কত কথা বলছিল, কিন্তু দুপুরের পর থেকে
একেবারে চুপ। খাবারটাও যেন ঠিক মতো খেলো না। যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে অহনাকে খুঁজতে শুরু করল। আরাধ্যার গলার শব্দ কান্নায় ভেঙে যাচ্ছে। অহনা, 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 মা! মা তুই কোথায়? এসব অহনা! দেখে বাকি বাচ্চা দুটো যেন ভয়ে একেবারে অহনা! গুটিয়ে গেছে। মা! হাজার ডাকাডাকির পরও অহনার কোনো খোঁজ অহনা! পাওয়া গেল না। কোথায় তুই? আমার মনে হয় বেশি সময় নষ্ট না করে আমাদের এক্ষুনি লোকাল থানায় একবার খবর দেওয়া উচিত। কিন্তু আমি তো এখানকার কিছুই চিনি না, থানায় গিয়ে কি বলবো? মানে মেয়েটা তো কিছুক্ষণ আগেও আমাদের সাথেই ছিল। আরে তুই চিন্তা করিস না, আমার মোটামুটি চেনাশোনা রয়েছে। তাছাড়া থানায় না গিয়ে আমার তো আর কিছু করার উপায় নেই। অরিত্র বরং এখানেই থাক বাকিদের নিয়ে। যদি অহনা ফেরে, মজা করে কোথাও তো লুকিয়েও থাকতে পারে। আমি আর তুই বরং যাই, চ। আকাশ আর রাকেশ রওনা হলো। আরাধ্যা ওদের সঙ্গ নিল, কিন্তু কাউকে কোথাও যেতে হলো না। গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতেই আরাধ্যা চিৎকার করে উঠল। এই তো আমার মেয়ে, এই তো অহনা। একদম ঘুমিয়ে পড়েছে মেয়েটা গো। আরে ঘুম পেয়েছে, আমায় বলবে তো? আকাশ তড়িঘড়ি এগিয়ে এসে বলল, ওফ, কোথায় দেখি আমার সোনা মেয়েটাকে একবার। মেয়ের কপালে আলতো করে একটা চুমু খেয়ে কোলে তুলে নিল আকাশ। বাবার চওড়া কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে মেয়েটা। ইতিমধ্যে আরাধ্যার চিৎকারে বাকিরাও জড়ো হয়েছে গাড়ির সামনে। অহনাকে ফিরে পাওয়ায় সবাই যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তারা আবার ফিরে এলো আগুনের সামনে। একেবারে পেছনে মেয়েকে কোলে নিয়ে হাঁটছিল আকাশ। আকাশের পেছনে কেউ থাকলে অহনার দপ করে চলে ওঠা চোখ দুটো আর ঠোঁটের কোণায় বাঁকা হাসিটা দেখতে পেত হয়তো। কিন্তু একটা ব্যাপার কেউ ভেবেই দেখল না, যে অহনা গাড়ির ভেতরে এলো কি করে। গাড়ির দরজা লক করা ছিল আর চাবি আকাশের পকেটে। কিছু দূরে এই কয়েকটা শিয়াল যেন বিশ্রী সুর করে ডেকে উঠল। লোকে বলে এই শিয়াল প্রাণীটার সাথে নাকি অপার্থিব জগতের যোগসূত্র আছে। ওরা নাকি বিদেহীদের গায়ের গন্ধ পায়। আরাধ্যা এক মুহূর্ত মেয়েকে চোখের আড়াল করতে রাজি নয়, তাই তখনকার মতো গানের আসরে ভাটা পড়ল। 3টে বাচ্চাকে নিয়ে সে একটা টেন্টের ভিতরে গিয়ে ঢুকল। বাকি 5 জন তখন বাইরে বসে দেদার আড্ডায় মেতেছে। হঠাৎ 2-1 ফোঁটা বৃষ্টির জল যেন এসে পড়ল ওদের গায়ে। এ রে, বৃষ্টি পড়ছে নাকি? হ্যাঁ, এটাই বাকি ছিল। আকাশের অবস্থা অবশ্য বিকেল থেকেই খারাপের দিকে। আর কি, চল যে যার টেন্টে ঢোকা যাক। যে যার টেন্টে ওরা ঢুকল। অরিত্র আর আকাশ আরাধ্যার কাছ থেকে বাচ্চাদের নিজের কাছে নিয়ে গেল। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সমস্ত টেন্ট জুড়ে সেগুলো যেন নূপুরের শব্দের মতো শোনাচ্ছে। আরাধ্যা মন দিয়ে শুনছে সেই শব্দ। গ্রাম বাংলার বৃষ্টি ভেজা রাতের সৌন্দর্য একেবারে আলাদা। বাতাসে ভেসে থাকা জলের কণাগুলো হাওয়ায় শো শো শব্দ তুলেছে। ছোট্ট প্রদীপটা কিন্তু তখনও অহনার হাতে। ঘুমের মধ্যেও মেয়েটা কেমন করে শক্ত করে ধরে রেখেছে ওটাকে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা ধরে এলো। আকাশে গোল থালার মতো রূপোলি চাঁদ উঠেছে। একে একে সবাই বাইরে বেরিয়ে এলো। ভেজা ঘাসের উপর পা ফেললে নিচে কাদার প্যাচ প্যাচে আওয়াজ হচ্ছে। জলে ভেজা গাছের পাতাগুলো হাওয়ায় তুলে যেন জল তরঙ্গ বাজাচ্ছে। ঠান্ডাটা গায়ের চামড়া ভেদ করে পাজরে গিয়ে ধাক্কা দিচ্ছে। সবাই মিলে আলোচনা করে ঠিক করল, এভাবে ঠান্ডার মধ্যে থাকা যাবে না। এখান থেকে অরিত্রের বাড়ি মাত্র 7 কিলোমিটার।
রাতটুকু সেখানেই কাটানো ভালো। এমন সময় হঠাৎ বাঁশ বাগানের ভেতর থেকে চুপ করে একটা আওয়াজ শোনা গেল। সবাই মিলে সেদিকে তাকালো। চাঁদের আলোয় বাগানের ভিতরটা আলো আঁধারি তৈরি করেছে। পরিষ্কার করে ভেতরে কিছুই দেখা যাচ্ছে না, শুধু মনে হলো একটা মিশমিশে কালো থলথলে জাতীয় কিছু বাগানের অন্ধকারে মিশে গেল। কারোর মুখে কোনো কথা নেই। সবার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই মুহূর্তে কি করা উচিত। সামনে গিয়ে জিনিসটা কি দেখা উচিত, নাকি এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়া দরকার। এর মধ্যেই আকাশের হঠাৎ নজর পড়ল তাদের টেন্টের খোলা মুখটার দিকে। অহনা সেখানে দাঁড়িয়ে আছে, আর তার দৃষ্টি স্থির হয়ে আছে ওই বাঁশ বাগানটার দিকে। আকাশ গিয়ে সামান্য ঝুঁকে প্রশ্ন করল, কি হয়েছে মা? এত ঠান্ডায় কেন বেরিয়েছো? ঠান্ডা লেগে যাবে তো। যাও ভেতরে যাও, আমরা এক্ষুনি অরিত্র আঙ্কেলের বাড়ি যাব। অহনা ভুরুটা সামান্য কুঁচকে নিয়ে উদাসীন গলায় বলল, এক্ষুনি যাবে? কিন্তু আমাদের যাওয়া হবে না। ওই লোকটা আমাকে বলেছে তোমাদের সবাইকে ঘুম পাড়িয়ে দিতে। চলো না বাবা, চলো না, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই। কোন লোকটা বলেছে মা? তুমি কার কথা বলছো? এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই। না বাবা, আছে, আমি দেখেছি। ঠিক যেমন আমার বইয়ের জেলিফিশের ছবি আছে তেমন। আমার সাথে কথাও বলেছে। অহনার বলা শেষ কথাটা যেন আকাশের কানে তীরের ফলার মতো বিঁধল। ওরকম কিছু একটাই তো কিছুক্ষণ আগে বাঁশবাগানের ভেতরে যেতে দেখেছে ওরা। আকাশ আর এক মুহূর্তও সময় নষ্ট না করে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ল সেখান থেকে। গ্রামের সরু রাস্তা দিয়ে খুব সাবধানে এগোচ্ছে ওরা। প্রথমে অরিত্রর গাড়ি, তারপর রাকেশের, আর সব শেষে আকাশেরটা। কারণটা ঠিক বোঝা গেল না। হঠাৎ করেই আকাশের গাড়িটা সামনের দুটো গাড়ি থেকে বেশ খানিকটা পিছিয়ে গেল। রাস্তার দুধারে সারি বেঁধে সুপারি গাছের দল। গাড়ির লাইটটা সামনে যত দূর পড়েছে শুধু ততটুকুই বোঝা যাচ্ছে, বাকিটা অন্ধকার। আকাশ গাড়ির স্পিডটা একটু বাড়ালো। এখানে রাস্তাঘাট কিছুই সে চেনে না। রাতের অন্ধকারে পথ হারালে বিপদ। হঠাৎ প্রচন্ড জোরে একটা ব্রেক চাপলো আকাশ। মেয়ে আরাধ্যার সাথে পেছনেই বসেছিল। কোনো ক্রমে মেয়েটাকে বাঁচিয়ে সে নিজের সামনে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। উফ মাগো, আর একটু হলেই মাথায় বাড়ি খেতাম। এইভাবে কেউ ব্রেক চাপে? নতুন গাড়ি চালাচ্ছ নাকি? উফ, মেয়েটা যদি পড়ে যেত কি হতো বলো তো? একটু সাবধানে চালাবে তো। উত্তেজিত হয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল আরাধ্যা, কিন্তু একটাও শব্দ কি আকাশের কান পর্যন্ত পৌঁছালো? তার দু চোখের দৃষ্টি তখন স্থির হয়ে আছে সামনের গাড়ির হেডলাইটের আলোয় দৃশ্যমান রাস্তার দিকে। ওটা ওটা সামনে কি বলো তো? চাপা গলায় প্রশ্ন করল আকাশ। তার কথায় এতক্ষণে সামনের দিকে আরাধ্যা তাকালো। সেদিকে নজর পড়তেই যেন পাথরের মতো শক্ত হয়ে গেল তার সমস্ত শরীর। কোনো ক্রমে মেয়েটাকে বুকের কাছে জড়িয়ে ধরল। সামনের রাস্তা জুড়ে একটা মিশমিশে কালো থলথলে জিনিস ছোট্ট ঢিবি তৈরি করেছে। সেটা যে কি, সে সম্পর্কে ওদের কোনো ধারণা নেই। আকাশ নিজের ঠোঁটে আঙুল ঠেকিয়ে কোনো শব্দ করতে বারণ করল। জিনিসটা একটু চোখ সওয়া হয়ে যেতেই ওরা বুঝতে পারল
যে ওই থকথকে বস্তুটার হাত পা চোখ মুখ সবই আছে ঠিক মানুষের মতো। পার্থক্য শুধু একটাই, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই ঘন বাঁকের মতো থলথলে, আলকাতরার মতো মুখে পান্নার মতো জলজলে চোখ, মাথা চুলবিহীন। এটা কি তবে অপার্থিব জগতের কিছু? কথাটা ভাবতেই যেন আকাশের সমস্ত শরীরে বিদ্যুতের মতো কিছু একটা খেলে গেল। কিন্তু এতক্ষণ তাও একরকম ছিল, এবার সেটা সামনের দিকে প্রায় হামাগুড়ি দিয়ে এগোতে শুরু করেছে। গাড়ির আলোয় তার সমস্ত শরীরটা যেন কাঁচের মতো চকচক করছে। আকাশ আপ্রাণ চেষ্টা করেও কিছুতেই যেন গাড়িটা পিছিয়ে নিয়ে যেতে পারছে না। দেখতে দেখতে সেই থলথলে কুৎসিত মানব মূর্তিটা আকাশের জানালার কাছে এসে উপস্থিত হলো। তার নিঃশ্বাসের বাষ্পে জানালার কাঁচ সাদা হয়ে উঠছে। কালচে ফলার মতো মুখটা অদ্ভুতভাবে খুলে মেলে ধরল চার পাটি কাঁচির মতো দাঁত। মাঝখান থেকে বেরিয়ে জিভটা যেন কাঁচে জমে থাকা বাষ্পগুলোকে চেটে পরিষ্কার করে দিচ্ছে। মূর্তিটা এবার ধীরে ধীরে সরতে শুরু করেছে আরাধ্যা আর অহনার জানালার দিকে। অহনার দিকে নজর পড়তেই এক প্রচণ্ড চিৎকারে যেন সমগ্র পরিবেশকে কাঁপিয়ে তুলল ওই অপার্থিব বস্তুটা। বাচ্চা মেয়েটাও ভয়ে কাঁপতে শুরু করেছে। আকাশ বুঝল এখন ভয় পাওয়ার সময় নয়, যেভাবেই হোক নিজের স্ত্রী আর মেয়েকে বাঁচাতে হবে। সমস্ত মানসিক শক্তির উপর ভর করে সে গাড়িতে স্টার্ট দিল। প্রচণ্ড বেগে ছুটছে গাড়ি। রাস্তায় জায়গায় জায়গায় গর্তে জমে থাকা জলের সাথে চাকার সংঘর্ষের ছলাৎ ছলাৎ শব্দ তুলছে। সামনের লুকিং গ্লাসের দিকে নজর পড়তেই আকাশ দেখল সেই বিশাল আকায় মানব মূর্তি পিছু নিয়েছে তাদের। এক ক্ষুধাতুর প্রাণীর মতো তার ঝুলন্ত জিভ থেকে লালারস ঝরে পড়ছে। সামনের রাস্তাটা আর কিছুটা গিয়ে ধান ক্ষেতের পাশ দিয়ে ডান দিকে বেঁকে গেছে, আর সেখানেই ঘটল দুর্ঘটনাটা। গাড়িটা ডান দিকে ঘোরাতেই সেটা নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে গিয়ে পড়ল জল ভর্তি ধানের ক্ষেতে। হুড়মুড়িয়ে উঠে বসল আকাশ। পাশে আরাধ্যা আর অহনা ঘুমোচ্ছে। বাইরে বৃষ্টির শব্দ এখনো শোনা যাচ্ছে। হাত ঘড়িতে তখন রাত 2টো। তাহলে অরিত্রর বাড়ি যাবার পরিকল্পনা থেকে এতক্ষণ যা কিছু ঘটে গেল সবটাই তার স্বপ্ন মাত্র। হাসি পেল আকাশের। টেন্ট থেকে একটা ছাতা নিয়ে বেরিয়ে খোলা আকাশের নিচে এসে সে দাঁড়ালো। পকেট থেকে বের করে একটা সিগারেট ধরালো। অহনার সামনে এখন আর স্মোক করা চায় না, বড্ড শাসন করে মেয়েটা। আকাশ একটা কাটা গাছের গুড়ির ওপর এসে বসল। ওটা ভিজে গেছে, তবুও বসল। এই ঠান্ডা হিমেল হাওয়াটা বেশ লাগছে। এতক্ষণ দেখা স্বপ্নের আতঙ্কটা যেন ধুয়ে যাচ্ছে। কেন জানি না মনে হলো আকাশের টেন্টের পেছন দিয়ে কিছু একটা ছুটে গেল। চোখ দুটো যতটা সম্ভব কুঁচকে নিয়ে সেদিকে তাকিয়েও যেন কিছু দেখা গেল না। তখন সেটা মনের ভুলই হবে। মেয়েটাকে গাড়িতে ঘুমন্ত অবস্থায় পাওয়ার পর থেকে চেতন বা অবচেতন মনে নানা রকম অনুভূতি হচ্ছে, যদিও সবটাই মনের ভুল। মেয়ের প্রতি অপত্য স্নেহের ফলাফল। হাতের সিগারেটটা প্রায় শেষ হয়ে এসেছে। বাইরেটা বেশ ঠান্ডা। খুব বেশি প্রাকৃতিক শোভা উপভোগ করতে গেলে শেষে হিতে বিপরীত হতে পারে। বাকিরা যখন সবাই ঘুমোচ্ছে তখন সে একলা জেগেই বা কি করবে? অগত্যা আবার টেন্টের ভেতরে সে ঢুকে এলো, কিন্তু টেন্ট তো ফাঁকা। আরাধ্যা বা অহনা কেউ তো নেই সেখানে। আকাশের মাথায় যেন বাজ পড়ল।
এই অচেনা জায়গায় রাতের অন্ধকারে কোথায় সে খুঁজবে তাদের? একবার ঠিক করলো রাকেশ আর অরিত্রকে ডাকবে, কিন্তু তাদেরও পরিবার সাথে আছে। সবাইকে এই আতঙ্কে জড়িয়ে লাভ কি? ছোট্ট ব্যাটারির আলোটাকে সাথে নিয়ে সে একাই বেরিয়ে পড়ল ওদের খুঁজতে। হঠাৎ তার মনে পড়ল কিছুক্ষণ আগে টেন্টের পেছনে সে কিছু একটা সরে যেতে দেখেছে। হয়তো সেটা তার মনের ভুল ছিল না। খোঁজার কাজটা সেখান থেকে শুরু করলো আকাশ। খোলা মাঠটার একধারে নদী, অন্যদিকে বিশাল বাঁশবাগান। আকাশ সেই দিকে চলতে শুরু করলো। কোথায় যাচ্ছে, কিভাবে খুঁজে পাবে ওদের, সে কিছুই জানে না। শুধু 1 পা 2 পা করে সে এগিয়ে চলেছে, আর মাঝে মাঝে আরাধ্যা আর অহনার নাম ধরে ডাকছে। আরাধ্যা, অহনা, তোমরা কোথায়? কিন্তু বিশেষ কোনো লাভ হচ্ছে না। বাঁশ বাগানের ভিতর আরো বেশ কিছুটা এগিয়ে যেতেই একটা কান্নার শব্দ কানে এলো আকাশের। এটা অহনার কান্নার শব্দ। তার মানে কাছেই কোথাও আছে ওরা। সেই শব্দকে অনুসরণ করে এগোতে লাগলো আকাশ। লম্বা লম্বা বাঁশের ফাঁক দিয়ে ডান দিকে দামোদরের জল চাঁদের আলোয় চিকচিক করছে। আরো কিছুটা এগিয়ে যেতেই আকাশের চোখের সামনে যে দৃশ্য ধরা পড়ল, তাতে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। নদীর জলে প্রতিফলিত চাঁদের আলোয় ফুটে উঠেছে দুটো অন্ধকার অবয়ব, অহনা আর আরাধ্যা। তার থেকে কয়েক হাত সামনেই নদীর পাড়ে একটা বাঁশের মাচা, তার উপরেই পেছনে ঘুরে বসে আছে আরাধ্যা আর অহনা। কিন্তু মেয়েটা কাঁদছে কেন? আকাশ তড়িঘড়ি এগোলো সেদিকে। মেয়েটার মাথায় হাত দিয়ে ডাকতে যাবে, এমন সময় পেছনে কিছুটা দূর থেকে ভেসে এলো একটা প্রচন্ড আর্তনাদ। বাঁচাও, 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 ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েটাকে, ছেড়ে দাও আমার মেয়েটাকে, ছেড়ে দাও। আকাশ বিস্ময় ভরা চোখ নিয়ে পেছনে তাকালো। সে কি? এটা তো আরাধ্যার গলা। তাহলে এখানে যারা বসেছে তারা কে? ভাবতে ভাবতে সে আবার ফিরে তাকালো বাঁশের মাচাটার দিকে। কিন্তু অবাক কাণ্ড, সেখানে তো কেউই নেই। কিন্তু একটু আগেই আকাশ নিজে চোখে অহনা আর আরাধ্যাকে এখানে বসে থাকতে দেখেছে। এখন এত কিছু ভাবার সময় নেই তার হাতে। আরাধ্যা আর অহনাকে বাঁচাতে যেতে হবে। আকাশ প্রায় হন্তদন্ত হয়ে ছুটে গেল শব্দটাকে অনুসরণ করে। সে যতই ছুটে চলেছে সেটা যেন তার থেকে ততই দূরে সরে যাচ্ছে। জমে থাকা কিছু শুকনো পাতার ওপর পা পড়তেই আকাশের সমস্ত শরীরটা একেবারে গিয়ে পড়ল মাটি থেকে প্রায় 15-20 হাত নিচে। ব্যাটারির আলোটা তখন হাতে রয়ে গেছে, এটাই বাঁচোয়া। শরীরের কিছু কিছু জায়গায় বেশ চোট পেয়েছে সে, বিশেষ করে কপালের সামনে। হাতের আলোটা একবার চারদিকে ঘুরিয়ে দেখল সে। জায়গাটাকে ঠিক গর্ত বলা যায় না, এটা একটা সুড়ঙ্গ, এবং সেটা এতটাই সরু যে কোনো মানুষের পক্ষে সেখানে মাথা তুলে দাঁড়ানো সম্ভব না। ভেতরটা দেখে আকাশ বেশ ভয় পেল। সে তো এসেছিল স্ত্রী আর মেয়েকে বাঁচাতে, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে তার নিজের জীবনই তো মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে হাঁটু গেড়ে উঠে বসল আকাশ। ডান দিক দিয়ে সুড়ঙ্গের অন্ধকার পথ, উপরে ওঠা প্রায় অসম্ভব। অহনা, আরাধ্যা, তোমরা কোথায়? এখানে কেউ আছে? এত রাতে চিৎকার করেও কোনো লাভ নেই। রাতের এই নির্জন জায়গায় সেই ডাক কারোর কান পর্যন্ত পৌঁছাবে না।
কাজেই সুড়ঙ্গের পথ ধরে সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই তার কাছে। আলোটা সেই দিকে ঘুরিয়ে এগোতে গিয়েই একটা অদ্ভুত জিনিস নজরে পড়ল তার। সুড়ঙ্গের মাটিতে দুটো মানুষের পায়ের ছাপ, একটা ছোট আর অন্যটা বড়। ছাপ দুটো কি তাহলে অহনা আর আরাধ্যার? মনের ভেতরে যেন এক বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল আকাশের। সাথে সাথে উপরে সুড়ঙ্গের বাইরে খানিকটা দূরে কয়েকটা শিয়াল একসাথে চিৎকার করে উঠল। আকাশ উপর দিকে চাইল একবার। মাথার উপর জমে থাকা একতাল অন্ধকারের মধ্যে গোল চাঁদটা যেন উকি দিয়ে তাকেই দেখছে। এক বুক আশা নিয়ে এগোতে শুরু করলো সে পায়ের ছাপ অনুসরণ করে। সুড়ঙ্গটার ভেতরে কেমন যেন একটা ভ্যাপসা পচা গন্ধ। কোনো জায়গায় মাটি এত নরম যে হাঁটু আর পায়ের পাতা ভেতরে ঢুকে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সমস্ত আশায় যেন জল পড়ল আকাশের। ছাপগুলো অনুসরণ করে বেশ কিছুটা এগিয়ে আসার পর একটা বাঁক ঘুরতেই ছাপ দুটো যেন হঠাৎ করেই উধাও হয়ে গেল। নিজেকে খুব অসহায় লাগছে আকাশের। বাচ্চা মেয়েটার মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। এতটুকু মেয়েটার উপর দিয়ে না জানি কত ঝড় বয়ে যাচ্ছে। অজান্তেই যেন চোখ দুটো ঝাপসা হয়ে আসে আকাশের। সে আবার এগোতে শুরু করে সামনের দিকে। হঠাৎ পেছনে কয়েক হাত দূরে একটা কিসের শব্দ যেন কানে এলো আকাশে। একটু সজাগ হয়ে সেদিকে কান পাতল সে। ঠিক যেন একটা ভারী জিনিসকে কেউ টানতে টানতে নিয়ে যাচ্ছে। শব্দটা ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। আকাশ তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে গিয়ে অপেক্ষাকৃত একটা উঁচু মাটির ঢিপির মতো জায়গার আড়ালে গা ঢাকা দিল। হাতের আলোটাও বন্ধ করল। শব্দটা এবার তার থেকে মাত্র কয়েক হাত দূরে। ভয়ে প্রায় দম বন্ধ হয়ে আসছে আকাশের। খুটখুটে অন্ধকার ওই সুড়ঙ্গের মধ্যে তখন শুধুমাত্র ওই অযাচিত আতঙ্কের শব্দটা। এবার সেটা এসে পৌঁছেছে একেবারে তার সামনে। মাঝখানে শুধু একটা উঁচু মতো ছোট্ট মাটির ঢিবির ব্যবধান। হঠাৎ সেটা তার সামনে এসে থেমে গেল। তার বদলে শুনতে পাওয়া গেল একটা খিলখিলে হাসি, আর তারপরেই আকাশের দিকে ভেসে এলো কয়েকটা শব্দ। এখানে কি করছো বাবা? আমার সাথে লুকোচুরি খেলছো বুঝি? আমি কিন্তু অন্ধকারেও দেখতে পাই। তাড়াতাড়ি আলোটা জ্বালিয়ে সেদিকে ফেলতেই সে দেখল সামনে দাঁড়িয়ে আছে তার 8 বছরের মেয়ে অহনা। মাথার চুল এলোমেলো, সর্বাঙ্গে মাটি কাদা মাখা, মণিবিহীন সবুজ দুটো হিংস্র চোখ। আর যেই ভারী বস্তুটাকে সে এতক্ষণ টেনে নিয়ে যাচ্ছিল সেটা অন্য কিছু নয়, আরাধ্যার নেতিয়ে পড়া শরীরটা। একটা প্রচন্ড চিৎকার করে আকাশ জ্ঞান হারালো। কতক্ষণ সে অজ্ঞান অবস্থায় পড়েছিল জানা নেই, কিন্তু জ্ঞান যখন ফিরল তখন সে সম্পূর্ণ একটা অন্য জায়গায়। খুব সম্ভবত সেটা কোনো ইটের তৈরি ধ্বংসপ্রাপ্ত একটা ঘর। সমস্ত শরীর যেন লোহার মতো ভারী হয়ে গেছে আকাশের, সাথে অসহ্য যন্ত্রণা। কিছুটা দূরেই পড়ে আছে ব্যাটারির সেই আলোটা, যদিও তার তেজ অনেকটাই কমে এসেছে। কিন্তু এটা তো এখানে থাকার কথা নয়, তারই তো এখানে থাকার কথা নয়। কোনো ক্রমে অশক্ত শরীরটাকে নিয়ে উঠে বসল আকাশ। একটা গোঙানির শব্দে পাশে তাকাতেই একেবারে চমকে উঠল।
পাশেই মাটিতে পড়ে আরাধ্যা কাতরাচ্ছে। আরাধ্যা, আরাধ্যা, শুনতে পাচ্ছ আমার কথা? আরাধ্যা, চোখ খোলো। আরাধ্যা, চোখ খুলে দেখো, আমি আকাশ। নিজের স্ত্রীকে বেশ কয়েকবার ঝাঁকিয়ে কথাগুলো বলল আকাশ। চোখ খোলো। বোধ করি তার গলা শুনেই ধীরে ধীরে চোখ খুলল আরাধ্যা। প্রচণ্ড ক্লান্ত স্বরে আস্তে আস্তে বলল, আকাশ, 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 আমাদের মেয়ে, আমাদের মেয়েটা, আমাদের মেয়েটা। এতটুকু বলেই একেবারে কান্নায় ভেঙে পড়ল সে। হ্যাঁ বলো, আমাদের মেয়ে কোথায়? আরাধ্যা হয়তো কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আকাশের কানে কয়েকটা শব্দ ভেসে এলো তরঙ্গের মতো। আমাকে খুঁজছো? আমি তো তোমার পেছনে। আকাশ পিছনে ফিরে তাকালো আর সাথে সাথে ভয়ে কয়েক হাত দূরে ছিটকে পড়ল। এটা সে কাকে দেখছে? এটা কি তার ছোট্ট মেয়ে অহনা? সম্পূর্ণ শরীর যেন রক্তশূন্য সাদা ফ্যাকাশে হয়ে গেছে। চোখ দুটো আগের মতোই সবুজ, চুলগুলো এলোমেলো হয়ে ঝুলছে। কি বিভৎস চেহারা! আকাশ আর আরাধ্যার চোখের সামনে অহনার শরীরটা ধীরে ধীরে বেঁকতে শুরু করেছে। নিজের চোখে সন্তানের এই অবস্থা কোনো বাবা মায়ের পক্ষেই সহ্য করা সম্ভব না। ভয় নয়, যন্ত্রণায় দু চোখ ভরে উঠছে ওদের। এদিকে মেয়েটার শরীরটা দেখতে দেখতে ধনুকের আকার নিয়েছে। সেই অবস্থাতেই দু পা আর দু হাতে ভর দিয়ে একটা 4 ফিট জানোয়ারের মতো সে ওই অসহায় মানুষ দুটোর চারিদিকে গোল হয়ে ঘুরছে। মুখটা উল্টো, আর সেই মুখ থেকে অনবরত বেরিয়ে আসছে এক অদ্ভুত পৈশাচিক হাসি। এবার সে ধীরে ধীরে ঘরের দেওয়াল বেয়ে উপরে উঠতে শুরু করেছে। মাটি থেকে দেওয়াল, দেওয়াল থেকে একেবারে ছাদে, ঠিক আকাশ আর আরাধ্যার মাথার উপরে। সেখান থেকে লাফ দিয়ে সোজা নিচে একেবারে ওদের সামনে। অবাক কাণ্ড, মাটিতে পড়েই মেয়েটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। আমার খুব লেগেছে বাবা, একবার এসো না আমার কাছে, একবার তুলে নাও আমার। মেয়েটাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে দেখে আনন্দে আত্মহারা আরাধ্যা তাকে ছোঁ মেরে নিজের বুকে জড়িয়ে ধরল। কিন্তু সাথে সাথেই একটা হাত যেন প্রচণ্ড জোরে চেপে বসলো তার গলায়। অহনা আবার সেই বীভৎস রূপ ধারণ করেছে। মুখে আবার সেই পৈশাচিক হাসি। তার মুখটা কেমন যেন বদলে যাচ্ছে। মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে 4 পাটির ধারালো দাঁত। আরাধ্যাকে সে মাটি থেকে শূন্যে তুলে ধরেছে। আকাশ ভাবল এ জন্মের মতো সে তার মেয়েকে হারিয়েছে, কিন্তু এই মুহূর্তে তাকে বাধা না দিলে আরাধ্যাকেও হারাতে হবে। হয়তো খুব বেশি সময় লাগবে না তার। বেশি কিছু চিন্তা না করেই আকাশ নিজের ব্যাটারির আলোটা মাটি থেকে তুলে নিয়ে মেয়ের দিকে ছুঁড়ে মারল। কিন্তু ভগবানের হয়তো অন্য কিছু ইচ্ছে ছিল। সেই পরম শক্তির সামনেই হয়তো যে কোনো শক্তি ম্লান হয়ে যায়। ওই ভারী আলোটা অহনার গায়ে লাগার বদলে সেটা গিয়ে ধাক্কা মারল ঘরের বিপরীত দিকে দেওয়ালে পেয়ে ওঠা একটা লতানো গাছের গায়ে। কিন্তু সাথে সাথে ঢং করে একটা শব্দ শোনা গেল। শব্দটা কানে আসতেই অহনার হাতের বাঁধন হালকা হলো। আরাধ্যার প্রায় দম বন্ধ হয়ে আসা শরীরটা ধপ করে মাটিতে পড়ে গেল। এদিকে অহনার শরীরটাও তখন থরথর করে কাঁপতে শুরু করেছে। আকাশ বুঝল এই সমস্ত পরিবর্তনের কারণ এই শব্দটা। কি আছে ওই গাছগুলোর পেছনে? আকাশ সব কিছু অবজ্ঞা করে ছুটে গেল সেই দিকে।
আকাশকে এদিকে তাকে এগোতে দেখে অহনা প্রচণ্ড চিৎকার করতে শুরু করলো আর দুহাত ছুঁড়ে তাকে চরম আক্রোশে ধরে ফেলার চেষ্টা করল, কিন্তু পারল না। এই চিৎকারের গলাটা অহনার নয়, গলার স্বর ভারী হিংস্র। আকাশ লতানো গাছগুলোর পাতা আর কয়েকটা ডাল সরাতেই তার মধ্যে থেকে উঁকি মারল এক অষ্টধাতুর দেবী মূর্তি, যদিও এতদিনে অনেকটাই পুরনো হয়ে গেছে। দেবীর মুখ উন্মোচন হতে সমস্ত জায়গাটা জুড়ে যেন এক ঝড়ের মতো তাণ্ডব শুরু হয়েছে। অহনার বিকৃত শরীরটা তখন মাটিতে পড়ে পাগলের মতো ছটফট করছে, যেন কেউ চোখের মুখে নুন ঢেলে দিয়েছে। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর তার শরীরটা মাটি থেকে কয়েক হাত উপরে উঠেই একটা প্রচণ্ড আর্তনাদ করে আবার আছাড় খেয়ে এসে পড়ল মাটিতে। তার মুখ থেকে চিটচিটে একটা সবুজ তরল ছিটকে বেরিয়ে এসে চোখের পলকে সেটা ছাইয়ে পরিণত হলো। আকাশের মনে পড়ে গেল তার স্বপ্নের কথা, স্বপ্নে দেখা সেই অপার্থিব প্রাণীটা, তার গাড়ির কাঁচে চিটচিটে লালারস এক একটা অতি লম্বিত ফোঁটার মতো আস্তে আস্তে ঝুলতে ঝুলতে নেমে আসছে একটা বীভৎস মুখ থেকে। আকাশ মেয়েকে কোলে নিয়ে যখন সেখান থেকে বেরিয়ে এলো বাইরে, আরাধ্যা ভর দিয়ে রয়েছে তার এক কাঁধে। তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। এটা সেই পুরনো মন্দির যেখান থেকে অহনা প্রদীপটা করিয়ে পেয়েছিল। ওরা সেই সুড়ঙ্গ থেকে কি করে মন্দিরে এসে পৌঁছালো আকাশ জানে না, আর জানতেও চায় না। আকাশ, আরাধ্যা, আকাশ, আরাধ্যা, এই কোথায় রে তোরা? কোথায় তোরা? দূর থেকে বেশ কিছু মানুষ তাদের নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে আসছে। ওদের খোঁজেই রাকেশ, অরিত্র আর বাকিরা আসছে। সেবার কলকাতায় ফিরে এসে অহনাকে সুস্থ করতে বেশ বেগ পেতে হয়েছিল আকাশ আর আরাধ্যাকে। কথায় বলে, শেষ ভালো যার সব ভালো তার। আকাশ আর আরাধ্যার মন থেকে এই ঘটনা হয়তো কোনোদিনও মুছবে না, তবে অহনার কিন্তু তার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনাই মনে ছিল না। শেষ হলো পারমিতা চ্যাটার্জির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প গড় পঞ্চকোটের সরীসৃপ। দিস ভিডিও ইজ সাপোর্টেড বাই দ্য মেম্বার্স অফ তালদিঘি তরুণ সংঘ। আমাদের তালদিঘি তরুণ সংঘের সভ্যদের মধ্যে রয়েছে শেখ শামসুদ্দিন, নবনীতা শি, সৈকত ভুইয়া, সোনিয়া 1988, ASR রয় আর অনন্যা গাঙ্গুলি। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের মেম্বার সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এইভাবে থাকার জন্য। তাহলে চলে যাই আজকের আড্ডায়, দেখি কে কী বলছে। ক্যারি মিন্তি 2003 কমেন্ট করেছে ঘাটাল থেকে। তোমার নামটা তো জানতে পারছি না, তাই তোমার নামটা নিতে পারলাম না, ভেরি সরি। রানাঘাট থেকে কমেন্ট করেছে সঙ্গীতা সমীর 3998, বলছে রানাঘাট থেকে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই গল্পগুলো শুনি, খুব মজা আর ভয় পাই। থ্যাংক ইউ সো মাচ, কিপ লিসনিং টুগেদার। স্নিগ্ধা ঘোষাল কমেন্ট করছে কাটোয়া থেকে। সুনীল শ 986 বলছে জীবন মানে কাটোয়া লোকাল, লাস্ট ব্যান্ডেল লোকাল 11:25 ব্যান্ডেল থেকে ছাড়ে কাটোয়ার উদ্দেশ্যে। 221B হ্যারিসন রোডের গল্প মুগ্ধ করে দেয়। থ্যাংক ইউ সো মাচ। এই কমেন্টগুলো ম্যাক্সিমাম আমাদের ওই রাত 12:05 কাটোয়া লোকাল এই গল্পটাকে নিয়ে। বিল্টু আচারিয়া কমেন্ট করছে আমি এই হ্যারিসন রোডের ভক্ত হয়ে পড়েছি, এদের গল্পগুলো সব ভালো, অসাধারণ। যারা আমাদের নতুন মেম্বার, যারা আমাদের নতুন সাবস্ক্রাইবার, তারা অবভিয়াসলি আমাদের প্লেলিস্ট সেকশনগুলো চেক করো। ইন্টারেস্টিং সিলেকশন অফ স্টোরিজ এক জায়গায় করা আছে। সৌরভ শাও DP2CW বলছে আমি কাটোয়ার পাশে একটা গ্রামের বাসিন্দা, অনেক দিন ধরে আপনাদের গল্প শুনি, কাজের জন্য জর্জিয়াতে থাকি। বাইরে থেকেও যখন রাতে ঘুমানোর সময় গল্পগুলো শুনি মনে হয় নিজের দেশেই আছি, দূরে থেকেও মনে হয় নিজের দেশে আছি। শুধু তোমাদের গল্পের জন্যই এটা সম্ভব হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আর থ্যাংক ইউ সো মাচ এই জিনিসটা শেয়ার করার জন্য। আমাদের হ্যারিসন রোডের মেইন টার্গেট
হচ্ছে আপনাকে আপনার রুটসে ফিরিয়ে নিয়ে যাওয়া। আর আশা করি আপনি বাইরে আছেন, সাবধানে থাকবেন, খুব ভালো থাকবেন আর শুনতে থাকবেন 221 বি হ্যারিসন রোড। অ্যালিগেটর অ্যান্ড্রু কমেন্ট করছে কাটোয়া থেকে, বলছে একজন কাটোয়া নিবাসী ও কাটোয়া লোকালের যাত্রী বলছি দাদা, কাটোয়া ইজ অ্যান ইমোশন অ্যান্ড সো ইজ 221 বি হ্যারিসন রোড। থ্যাংক ইউ সো মাচ, আমরা তোমাদের ইমোশনগুলোকে কানেক্ট করতে পারলাম বলে। বংঝুলি 210 বলছে গল্পটার শুরুতেই ভীষণ ইমোশনাল হয়ে গেলাম। ভান্ডারটিকুড়ি আর বিষ্ণুপ্রিয়ার ঠিক মাঝখানেই আমার মামার বাড়ি, যে কোনো স্টেশনে নামলেই যাওয়া যায়। সেই ছোট্টবেলা থেকে বাবার হাত ধরে ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে মামার বাড়ি যেতাম। আজ প্রায় 6-7 বছর হয়ে গেছে যাওয়া হয় না, আর হয়তো কোনো দিন যাওয়াও হবে না। আর তাছাড়া বাবাও নেই, তাই কাটোয়া লোকালটা একটা ইমোশন। উই আর ভেরি সরি ফর ইয়োর লস। আর খুব ভালো লাগলো শুনে যে তুমি আমাদের এই গল্পের মাধ্যমে একটা হারানো জায়গা, একটা হারানো সময় একটু ফিরে পেলে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিই, মানে আমরা আগের গল্পটাতে, ওই কাটোয়ার গল্পটাতে, কাটোয়া লোকালের গল্পটাতে একটা স্টেশনের নাম ভুল করেছিলাম। ওটা ভান্ডারকুটির বলেছিলাম বোধহয় আমরা, বা অন্য কিছু। তো সেটা অ্যাকচুয়াল জায়গাটার নাম নয়, জায়গাটার নাম হচ্ছে ভান্ডারটিকুড়ি মোস্ট প্রবলি। এটা একটা অনেস্ট মিস্টেক হয়ে গেছে, আমরা দুজনেই এটা খেয়াল করতে পারিনি এই জায়গাটাতে। তো নিজে গুণে সবাই ক্ষমা ঘেন্না করে দেবেন একটু প্লিজ। মেহনাজ আফরিন 151, হ্যালো মেহনাজ, মনে পড়েছে, মেহনাজ অনেকবার কমেন্ট করেছে। ইস, গল্পের পর সুমিতেন্দ্রদার আড্ডাটা আর শোনা হলো না। বাংলাদেশেও প্রচণ্ড গরম পড়েছে, যতদিন না পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে আবহাওয়া বাংলাদেশে এমনই থাকবে। স্কুল কলেজ বন্ধ, তাই বাড়িতে বসে আছি। আজকের গল্পটাও দারুণ ছিল, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, আড্ডা ছাড়া এখন আবার গল্প অসম্পূর্ণ লাগে, তাই নেক্সট ভিডিওতে আড্ডাটা দিও কেমন। দিলাম। আমি তোমার এই মেসেজটা আগেই পড়েছিলাম, আর আজকেও আমাদের এই আড্ডাটা অ্যাকচুয়ালি স্কিপ করে যাওয়ার কথা ছিল, কিন্তু এই কমেন্টটা দেখে জাস্ট আজকের এই সেশনটা আমাদের হলো কিন্তু। বাট থ্যাংক ইউ সো মাচ। সিধি ভাত নো বকওয়াস বলছে বাস্তবে 12:05 কোনো কাটোয়া লোকাল নেই। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপস বলছে রাত 11:25 লাস্ট। প্রথমত ওটা হোয়ার ইজ নয়, ওটা হোয়ার অ্যাজ। ট্রেন অ্যাপস নয়, ট্রেনের একটা পার্টিকুলার অ্যাপ বলছে। এবং প্রত্যেকটা ভিডিওর শুরুতে একটা ডিসক্লেইমার দেওয়া থাকে, যেখানে বলা হয় প্রত্যেক কটা জায়গা কাল্পনিক, বাস্তবের সাথে মিল থাকলেও সেটা একান্ত কাকতালীয়। আমরা এগুলো ইউজ করি মানুষের ইমোশনের সাথে কানেক্ট করার জন্য, রিয়ালিটিটাকে রিপ্রেজেন্ট করার জন্য নয়। আর এত উর্বর মস্তিষ্ক আর হাতে যখন এত অঢেল অফুরন্ত সময়, তাহলে এই দুটোকে ঠিকঠাকভাবে ব্যবহার করো বাবা। এরকম উল্টোপাল্টা ঘুরে বেরিয়ে কমেন্ট করে কোনো লাভ নেই, কেউ তোমাকে ফুটেজ দেবে না। আমি দিলাম বাকিরা যাতে একটু মজা পায়, জাস্ট সেই জন্যই। আচ্ছা, চলে যাচ্ছি আজকের একটা লাস্ট কমেন্টে। হরর ইনসিডেন্ট আজকে পড়া হবে না, ওটা নেক্সট এপিসোডের জন্য তুলে রাখলাম। ওকে। সুরজিৎ দাস 4889 বলছে আমি অনেকবার কমেন্ট করেছি বাট উইথ নো লাক। এনিওয়ে, তোমাদের গল্পগুলো জাস্ট ফাটাফাটি। আমায় ডেইলি তোমাদের গল্পগুলো শুনতে হয়, ওটা স্লিপিং পিলসের কাজ করে। আমি ব্যাঙ্গালোর থেকে বলছি, সুরজিৎ দাস। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভেরি সরি যে আমরা আপনার মেসেজটা আগে পড়তে পারিনি, কারণ এত কমেন্ট পড়ে, আমরা চেষ্টা করি শর্ট করে কিছু কমেন্টস তুলে আনার, বাট মিস হয়ে যায়। আর হয়তো কোইন্সিডেন্টালি আপনার প্রত্যেকটা মেসেজই এর আগে আমরা মিস করে গেছি, বাট খারাপ মনে করবেন না, এটা আশা করি আপনি শুনবেন, এটা শুনতে পাবেন। সো কিপ লিসনিং টু 221 বি হ্যারিসন রোড অ্যান্ড অবভিয়াসলি আমাদের এই আড্ডাটা জয়েন করবেন, কমেন্ট করবেন। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে।